বিদেশে দূতাবাসে এবং দেশের এয়ারপোর্টে সেবা না পাওয়া সহ নানা অভিযোগ রয়েছে প্রবাসী শ্রমিকদের। এসব নিয়ে বিভিন্ন সরকার কাজ করার কথা বললেও বড় পরিবর্তন আসেনি। মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে এগুলো নিয়ে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। জানান, এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি অর্থ পাঠাতে পারবেন কর্মীরা, শোধ করা যাবে ঋণও। মানি এক্সচেঞ্জের খরচ পরিশোধ করা হবে দেশের ব্যাংকে। এছাড়া ওয়েজ আর্নার্স বন্ডের 1 কোটি টাকার সীমাও বাতিল করা হয়েছে। উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সহ সব অনিয়ম, দুর্নীতি আর সিন্ডিকেটের ব্যাপারে তদন্ত করবে মন্ত্রণালয়। মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরতের ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। এয়ারপোর্টে প্রবাসীদের বাড়তি সেবা নিশ্চিতেও কাজ চলছে। এছাড়া বিদেশ যাত্রার ব্যয় কমাতে সাব এজেন্টদের রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার চিন্তা মন্ত্রণালয়ের। আপনারা জানেন 57 জন না, আরো অনেকেই বন্দী ছিলেন, অনেকেই ফিরে আসছেন। 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। উপদেষ্টা জানান, নারী কর্মীকে নির্যাতন থেকে বাঁচাতে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম গড়ে তোলা হবে। কোনো বিষয়ে দূতাবাস অবহেলা করলেও ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগস্টের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান জেনারেল ওয়াকার এবং তার সেনারা। এর মাধ্যমে শেখ হাসিনার 15 বছরের ক্ষমতার অবসান হয়। সামরিক বিমানে প্রতিবেশী দেশ ভারতে চলে যান শেখ হাসিনা। সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সাক্ষাৎকারে জানান, পরিস্থিতি যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। সেনাপ্রধান বলেন, সংস্কারের মাধ্যমে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। তবে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, বাহিনীর ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না। বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া কোনো সেনা সদস্য দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় করতে পারেন বলে মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। 5 ভাইয়ের মধ্যে আজিজ সবার বড়। তবে তার ভাইয়েরা নিয়মিত সংবাদ শিরোনাম হয়েছেন খুন, চাঁদাবাজি ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তৎকালীন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। বড় ভাইয়ের প্রভাব খাটিয়ে 2 ভাই হারিস ও জোসেফ 4টি জাতীয় পরিচয়পত্র তৈরি করে। এটি করতে গিয়ে মা বাবার নামও পাল্টে নেয় তারা। এনআইডিতে পরিবর্তন করেন নিজের ঠিকানাও। মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে নিজের ছবিও পরিবর্তন করেন হারিস। ভুয়া এনআইডি ও ভুয়া তথ্য দিয়ে এনআইডি সংশোধন করতে নির্বাচন কমিশনে প্রভাব খাটিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ। ইসির করা 3 সদস্যের তদন্ত কমিটি এসব তথ্য পেয়েছেন। জেনারেল আজিজের 2 ভাইয়ের 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল। ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন
করা হয়। ওখানে তো সাধারণত একটা ভোটার সিরিয়াল নাম্বার থাকে, ওখানে কিন্তু এই দুজনেরই সিরিয়াল নাম্বার 0-তে চলে আসছে। তার মানে তারা বায়োমেট্রিক্সও করেনি, ফিঙ্গারপ্রিন্টও করেনি। এটা দূর থেকে রিমোটভাবে তারা করেছে, তারা এখানে আসেনি। আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। ভুয়া এনআইডি তৈরিতে আর কারা জড়িত তা আরও তদন্ত করে বের করা হবে বলে জানান এনআইডির মহাপরিচালক। বাতিল করা এনআইডি দিয়ে দেশে কোনো সুবিধা পাবে না বলেও জানান তিনি। ভবিষ্যতে এই 4টা কার্ড তারা আর ইউজ করতে পারবে না। তার মানে এই এনআইডির মাধ্যমে তাদের যত সুযোগ সুবিধা বাংলাদেশে, এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আর তারা করতে পারবে না, অন্ততপক্ষে এই 4টা এনআইডি কার্ড দিয়ে। হারিস ও জোসেফের ভুয়া এনআইডি নিয়ে ইসির করা তদন্ত রিপোর্ট দুদকে পাঠানো হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাছ, মাংস বা সবজি বাজার, মুদি দোকান থেকে সুপার শপ, সব জায়গায় পলিথিনের দাপট। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার বন্ধে আরও একবার মাঠে নামছে সরকার। এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা। এরপর ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি জানান, 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষেধ। নভেম্বর থেকে শুরু হবে পলিথিন কারখানায় অভিযান। মানুষের রক্ত থেকে নিয়ে শুরু করে ব্রেইন পর্যন্ত এটা চলে গেছে। সুতরাং এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার, সতর্ক হওয়ার, উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করলাম। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই। এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। উপদেষ্টা আরও জানান, নদীপথে উজানের দেশ থেকে বিপুল পলিথিন আসছে, জমছে বঙ্গোপসাগরে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করে সমাধানের উপায় খোঁজা হবে। বে অফ বেঙ্গলে এবং নদীগুলোতে অনেক প্লাস্টিক আসে, কিন্তু উজানের দেশগুলোতে আমরা ওগুলো গ্রহণ করি। তো আমরা এই কথাটা বলার চেষ্টা করব যে ট্রান্সবাউন্ডারি প্লাস্টিক ম্যানেজমেন্ট এবং আপার রাইপেরিয়ান, লোয়ার রাইপেরিয়ানের মধ্যে কিছু কর্মসূচি থাকা উচিত। গবেষণায় দেখা গেছে, দেশে প্রতিদিন 1,25,00,000-এরও বেশি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে, যার বেশিরভাগই অতি ক্ষুদ্র কণা আকারে প্রাণীদেহে মিশে যায়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে 492 জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত 20 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা এটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ লেবাননে যত অবকাঠামো তৈরি করেছিল তা ধ্বংসের অভিযানে নেমেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, এরই মধ্যে হিজবুল্লাহর 1300টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ফলে হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো বলছে, ইসরায়েল ও লেবানন সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। উভয় পক্ষেরই সংযমী হওয়া উচিত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, নিহতদের মধ্যে 35 জন শিশু ও 58 জন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1645 জন। হতাহতের মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন যোদ্ধা রয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, ইসরায়েলি হামলার কারণে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, লেবানন যেন আরেক গাজায় পরিণত না হয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, নিউ ইয়র্কে জাতিসংঘের বিশ্ব নেতাদের সমাবেশের আগে এমন সহিংসতা অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক। আমরা প্রায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে স্বল্প সংখ্যক অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা। তবে কত সেনা পাঠানো হচ্ছে তা সুনির্দিষ্ট করে বলেনি পেন্টাগন। মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা রয়েছে। পাশাপাশি যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে, যাতে তারা নিজস্ব বাহিনী ও ইসরায়েলকে সুরক্ষিত রাখতে পারে। পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন,
অতি সতর্কতা হিসেবে আমরা এই অঞ্চলে আমাদের বাহিনীকে বড় করার জন্য অল্প সংখ্যক অতিরিক্ত মার্কিন সামরিক কর্মী পাঠাচ্ছি। কয়েকদিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে 2 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সবচেয়ে ভয়াবহ হামলার পর থেকেই গাজায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত অন্য আঞ্চলিক গোষ্ঠীগুলো সেই সংঘাতে জড়িয়ে পড়েছে।